জিয়নসু জানতে পারে মেরি তাকে এখন আর কাজে নিবে না। এই নিউজটি পাওয়ার সাথে সাথেই সে কেন জানি না চমকে যায়। বিষয়গুলো তার খারাপ লাগতে শুরু করে। সে মনে মনে ভাবে যে সে তার সাথে দেখা করবে। মেরি একটি ছাদে দাঁড়িয়েছিল, তাকে কল করে জানায়, আচ্ছা চলে আসো তুমি, আমি তোমার সাথে দেখা করব। তখন আমরা দেখতে পাই এজিন এখানে চলে আসে আর মেরিকে বলে, তুমি কেন আমাকে নিতে চাচ্ছ না? তখন সে বলে, আমি তো তোমাকে বলেছি তাই না, যে তুমি যদি কিলগামকে না খুন করতে তাহলে এইসব হতো না। তখন আবার সে বলে ওঠে যে আচ্ছা, কিলগামের সাথে যে আমার রিলেশন রয়েছে তা তো তুমি জানতে তাই না? যদি জানতে তাহলে কেন ওই সময় বাধা দিলে না? আর তার জীবনে কি চলছে এইসব তো আমি জানি না। মেরি বলে, হ্যাঁ আমি পাপ করেছিলাম তোমাকে এই জায়গায় এনে, এখন আর আমি চাচ্ছি না তোমাকে এই জায়গায় রাখতে। এটা কি আমার দোষ? আমার তো মনে হয় না এটা আমার দোষ, কারণ আমি তোমাকে রাখতে প্রস্তুত নই। তোমার যা মন চায় তুমি করতে পারো। এজিন বলে, তোমার বলে যাওয়া উচিত নয় যে তুমি ওই সময় আমাকে বাধা দেওনি। যেহেতু বাধা দেওনি তাই কি হয়েছে এই বিষয় নিয়ে আমি বুঝতে পারবো না বা কোনো কথা বলতে পারবো না। আমাকে যে কোনো বিনিময়ে কাজ দিতে হবে। মেরি এখান থেকে চলে যেতে চাইলে এজিন তাকে আটকায় আর বারবার বলে, আমাকে মারো, আমি অনেক বড় ভুল করেছি, তারপরও আমাকে তোমার কোম্পানি থেকে বের করে দিও না। তখন মেরি বলে, তুমি কি পাগল? তুমি যে এত বড় পাগল এটা যদি আমি আগে জানতাম কখনোই তোমাকে আমার এই সব জায়গায় আনতাম না। সিন পরিবর্তন হয়, সে পাগলের মতো আচরণ করছিল। এদিকে জিউসু চলে আসে মেরির কাছে আর বলে, এজিন যদি এই কোম্পানিতে কাজ না করতে পারে তাহলে আমিও এই কোম্পানিতে আর ইনভেস্টমেন্ট করতে চাই না। মেরি এখানে অবাক হয়ে যায় আর তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে, বোঝার চেষ্টা করো, মেয়েটি অনেক সাইকো টাইপের, তাকে ম্যানেজ করা খুবই কষ্টের, তাই আমি তাকে ম্যানেজ করতে পারছি না। এদিকে আমাদের জিয়নসুর মাকে দেখানো হয়, সে অনেক অসুস্থ ছিল, তার একটি কিডনি ছিল না, তাই সে চিন্তা করে তার ছেলেকে কল করবে। কিন্তু সে তার ছেলেকে কল না করে এজিনকে কল করে। এজিনকে বলে, দেখো আমার অবস্থা খুবই খারাপ, আমার একটা কিডনির প্রয়োজন। আর যেহেতু কিডনি ফ্যামিলির লোকেদেরই দিতে হয়, তাই আমার জন্য এইটি কিডনির ব্যবস্থা যদি করে দিতে তাহলে অনেক ভালো হতো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অনেক বড় ভুল করেছি। এই ভুলগুলোর ক্ষমা হয়তো তোমার কাছ থেকে পাওয়া অসম্ভব, কিন্তু যদি পারো আমাকে একটু ক্ষমা করে দিও আর আমার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলো যে আমি খুব বেশি অসুস্থ। তখনই এখানে জিয়নসু চলে আসে আর এজিন কি করে, ফোন লাউডে দিয়ে বলে, আপনি কি বলতে চেয়েছিলেন বলেন, যে আপনার ছেলের সাথে আপনি মিশার চেষ্টা করছেন শুধুমাত্র কিডনির জন্য, আর আপনি আমার কাছেও এসেছিলেন ক্ষমা চাওয়ার জন্য একটি কিডনির জন্য, তাই না? তখন সে বলে যে, এইসব কি বলছো তুমি? তারপর সে কলটি কেটে দেয় আর এজিন তাকে বলতে শুরু করে যে, তোমার কি মনে নেই তোমার মা আমার সাথে কি করেছিল? আসলে এই মেয়ের ক্যারেক্টারটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। খুবই রাগ হচ্ছিল এই মেয়েটির উপর। কিভাবে যে সবকিছু ম্যানেজ করছিল সে নিজেই জানে। সবাইকে সব দিকে ফাঁসিয়ে ফাঁসিয়ে রাখছিল। কেউ তার উপরে যেন কথাই বলতে পারছিল না, এমন একটা অবস্থা করে রেখেছিল। জিয়নসু বলে যে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে কাজ দেওয়া যাচ্ছে না। তখনই এখানে জেহু চলে আসে। জেহুকে আসতে দেখে তারা তিনজন মিলে রুমে চলে যায় আর কথা বলতে শুরু করে। তখন সে জানায় যে, আমি তো মেরির সাথে কথা বলেছিলাম আমি ইনভেস্ট করব না। জেহু বলে, আমি কি করতে পারবো আমাকে এটা বলো, কারণ আমার তো টাকা পয়সা কিছুই নেই। এজিন বলে, তার কাছে তো অনেকগুলো ফাইল রয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা যা যা করেছি ওইসবের বিরুদ্ধে। এই ফাইলগুলো আনার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, হয় আমাকে মরতে হবে না হয় তাকে মরতে হবে। এখানে আর কিছু আমাদের দেখানো হয় না, সিন পরিবর্তন হয়। আমরা জিয়নসুকে দেখতে পাই যে কিনা তার মাকে গিয়ে বলে, আমি আপনাকে একটি কিডনি দিয়ে দিব, কিন্তু ঘটনা হচ্ছে আপনি এজিনের পিছু ছেড়ে দিবেন। এজিনকে আর কখনোই কষ্ট দিতে পারবেন না, এজিনের সামনে যাবেন না, তার সাথে কথা বলবেন না, তাহলেই আমি আপনাকে কিডনি দিয়ে দিব। সিন পরিবর্তন হয়, আমরা মেরিকে দেখতে পাই, মেরির কাছে কল আসে, তার পিছনে পুলিশ লেগেছে, তাকে পুলিশ ধরতে আসছে। মেরি পুলিশদের জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তারা জানায় তার বিরুদ্ধে নাকি একটি মামলা হয়েছে। মামলাটি এমন, সে সেলিব্রিটিদের বিরুদ্ধে যত প্রমাণ ছিল পুলিশ কেসের সব ফাইলগুলো তার কাছে রয়েছে।
যেহেতু ফাইলগুলো তার কাছে তাহলে তো ঝামেলা হওয়ার কথাই ছিল, তাই না? এজিন সবকিছু দেখে মুচকি হাসছিল, কারণ এই বিষয়টা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এদিকে আমাদের জিয়নসুকে দেখানো হয় সে তার দাদার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায় সে কিছুদিন তার দাদার সাথে দেখা করতে আসতে পারবে না। আর এই সব কিছু লিনা শুনতে পায়। লিনা শুনে তো অবাক হয়ে যায়। আর সে যেহেতু সার্জারি ওয়ার্ডটি শুনেছিল তাই সে তাকে জিজ্ঞাসা করে কিসের সার্জারি। তখন সে তাকে বলে যে সার্জারিটি হচ্ছে আমার মায়ের জন্য, আমি আমার কিডনি দিচ্ছি। তখন সে বলে তুমি কি আমাকে ভালোভাবে নিলে না, যার কারণে হয়তো আমাকে কিছুই বলনি। তখন সে তাকে ইডিয়েট বলে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের এজিনকে দেখানো হয় যে কিনা জিয়ন্সুর সাথে কথা বলছিল। জিয়ন্সু তাকে জানায় যে হসপিটালে আসতে হবে না, আমি চাই না তুমি এইসব বিষয়ে নিজেকে জড়াও। আমি এখানে সুস্থ আছি, ভালো আছি, তুমি তোমার মতো করে জীবনযাপন করার চেষ্টা করো। আর আমি যদি সুস্থ হই তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসব। কিন্তু এজিন এখানে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে কি আদৌ তাকে দেখতে যাবে কিনা। সিন পরিবর্তন হয়, এজিনের কাছে কল আসে। এজিনের সম্পর্কে সবকিছু একটি কোম্পানি জানে। সবকিছু জানার পরও তারা চাচ্ছিল এজিনকে হায়ার করার জন্য। তার ক্যারিয়ারটিকে তারা আবারও শার্প করতে চায় আর তাদের সাথে দেখা করার কথা বলে। এদিকে এজিনের বাসায় সিয়ংকি নামের মেয়েটি ছিল। সিয়ংকি নামের মেয়েটি তার ইচ্ছে মতো খাবার অর্ডার করে খাচ্ছিল। এজিন এসে তাকে দেখে তাকে বলে যে এই গড়িটি খুলে রাখো, না হয় আমি পুলিশকে কল দিব। কিন্তু এখানে মেয়েটি এইসব কথায় পাত্তাই দিচ্ছিল না, সে শুধু তার সম্পর্কে বাজে কমেন্টগুলো তাকে দেখাচ্ছিল। এজিন বলে তুমি কি সারাক্ষণ এইসবই করতে থাকো? তখন সে বলে না, আমি এইসব করতে যাব কেন। ঘটনা হচ্ছে এজিন কেন এই মেয়েটিকে কিছু বলে না। তখনই লিনার হাতে সে একটি ব্যাগ দেখতে পায়। সে আসলে ব্যাগের প্রমোশন করছিল। তখন তার নজর পড়ে যে এজিনের কাছেও সেম একটি ব্যাগ রয়েছে। ব্যাগটি দেখে তো সে মহা খুশি হয়ে যায় আর ব্যাগটিকে জড়িয়ে ধরে। সিন পরিবর্তন হয়, আমরা জেহুকে দেখতে পাই যে কিনা রাস্তা দিয়ে যাচ্ছিল। সে বুঝতেও পারছিল না তাকে কেউ ফলো করছিল। সে যখন রাস্তার মোড়ে যায় তখন সে নিজেই বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে, কিন্তু কে করছে সে এটা বুঝতে পারে না। একটি লোকের সাথে সে দেখা করতে আসে। লোকটি তাকে জানায় যে আচ্ছা তুমি কি সবকিছুর তদন্ত করতে পেরেছো? আমি যে বলেছিলাম ওই নাম্বারগুলোর গাড়ি কি খুঁজে পেয়েছো? সে বলে যে না, এমন গাড়ি খুঁজে পাইনি কারণ এইগুলোর প্লেট ফেক ছিল। তখন সে বলে তাহলে এখন আমাদের কি করা উচিত? তুমি কি ওই মেয়েটিকে বলেছো যে তাকে কেউ ফলো করছে? তখন জেহু বলে যে না, তাকে কিছু বলিনি, চেষ্টা করছি আমি নিজেই তাকে প্রোটেক্ট করার। তখন লোকটি বলে তাকে তাড়াতাড়ি বলে দিও, না হয় প্রবলেম হতে পারে। তাই সে বলে হ্যাঁ সে বলে দিবে। এখানে একটি লোককে দেখানো হয় যে কিনা তাদের কথা শুনছিল। ওই টেবিলের নিচে মূলত কিছু রাখা ছিল যার মাধ্যমে সে কথাগুলো শুনছিল। একে আমরা লাস্ট পার্টে দেখেছিলাম, হয়তো আপনাদের মনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পরে তার সাথে পরিচয় করিয়ে দিব। যেহু এজিনকে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি এইভাবে গাড়ি ড্রাইভ করবে না, কারণ গাড়ি ড্রাইভ করলে তোমার যে কোনো ক্ষতি হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারো। এজিন বুঝতে পারছিল না যেহু তার সাথে এমন ব্যবহার কেন করছে। সে তাকে বলে এক কাজ করবে, তোমার যখন মিটিং শেষ হয়ে যাবে তখন তো আমাকে একটি কল করে দিও, আমি তোমাকে গিয়ে নিয়ে আসব। এদিকে আমরা দেখতে পাই সে মিটিং এর জন্য চলে আসে। লোকটি দৈহুক নামের একটি লোকের কথা বলে। সে তাকে এখানে এনেছে আর তার সম্পর্কে সে অনেক রিসার্চ করেছে, যার কারণে সে এই জায়গায় আসতে পেরেছে। সেই মূলত তাকে কাজটি দেওয়ার জন্য বলেছিল। সে সবকিছু পড়ার পর বলে যে দৈহুকের সাথে সে দেখা করবে। তখন সে বলে সে মিটিং রুমে আছে। মিটিং রুমে যাওয়ার পর সে দৈহুককে দেখতে পায়। তবে ঘটনা এমন ছিল আজকের আগে সে দৈহুককে কখনোই দেখেনি। দৈহুক তাকে দেখে সবার সাথে মিটিং ক্যান্সেল করে দেয়। তার দিকে এগিয়ে যায়। তখন সে বলে যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। দৈহুক বলে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। তখন সে বলে কি বলবেন বলুন, আপনি কেন আমার সম্পর্কে এত রিসার্চ করেছেন? তখন সে বলে হ্যাঁ, আমি একটু ঘাটাঘাটি করে দেখেছি, তোমার সম্পর্কে খোঁজও নিয়েছি। এর পেছনে অনেক রহস্য আছে যেগুলো এখন না বলি। তোমার সাথে তো আমার অবশ্যই দেখা হবে, মিটিং হবে, তখন না হয় বলবো। তখন সে বলে যে আচ্ছা একটু তো বলতে পারেন। তখন সে বলে তুমি অনেক কষ্ট সাধন করেছো, তাই তোমাকে আমার ভালো লেগেছে। সিন পরিবর্তন হয়, আমরা জেহুককে দেখতে পাই। জেহুক জিয়নসুকে কল করে তার সাথে দেখা করার কথা বলে। তখন সে বলে তুমি কোথায় আছো? জেহুক তখন বলে আর কোথায় থাকবো বলো, গ্যারেজেই আছি, বস একটু বাহিরে গিয়েছে তাই আমি গ্যারেজে বসে আছি। তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, ওই কথাগুলো আমাকে বলতেই হবে, তাই আমাদের দেখা করাই উত্তম। তখন জিয়নসু বলে যে তাহলে চলে আসো। সে বলে না, আমি আসতে পারবো না, তুমি আসো।
দৈহিকের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে এজিনের ফাইলটি আমাদের সরাতে হবে, না হয় যে কোনো সময় প্রবলেম হতে পারে। তারপর সে এই দুই ছেলের পিকচার দেখতে পারে। এক ছিল জয়হুক আর এক ছিল ইউজিন। দুইজনের পিকচার দেখে সে ভাবতে থাকে একজনের তো অপারেশন হয়েছে, তাকে ছেড়ে দেওয়া যাক, জেহুককে আমাদের দেখতে হবে। এই লোকটি কে আসলে, এটাই ছিল প্রশ্ন, তাই না? এদিকে মেরে জেলে ছিল, তার অ্যাসিস্ট্যান্ট তার সাথে দেখা করতে আসে। তখন সে জানায় আপনার উপর একটার উপর একটা মামলা বসানো হচ্ছে, আপনাকে এখান থেকে কিভাবে বের করব এটাই ছিল প্রশ্ন। মেরি বলে এর পিছনে অবশ্যই এজিনের হাত রয়েছে। সিন পরিবর্তন হয়, আমাদের এজিনকে দেখানো হয়। তার কাছে মেরির অ্যাসিস্ট্যান্ট আসে আর তার পায়ের নিচে বসে বলে আমাকে প্লিজ সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। এজিন বলে ঠিক এমনভাবেই আমি তাকে বলেছিলাম যে আমাকে সাহায্য করো, কিন্তু সে আমাকে সাহায্য করেনি। উল্টো আমাকে কি বলেছে জানো, ছাদ থেকে লাফ দিয়ে মারা যাও। তাহলে আমিও তাকে বলবো যদি এমন হয় সে যাতে সুইসাইড করে মারা যায়। তারপর সে ডিলটি সাইন করে এখান থেকে চলে আসে। এদিকে আমরা এই দুইজনকে কথা বলতে দেখি, তারা কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল। সে তাকে বলে যে দেখো আমার শরীরের আঘাত, আমার মনে হয় এজিনকে কেউ মারার চেষ্টা করছে, যার কারণে সে ওই দিন আমাকে মেরেছিল। তারা বিষয়গুলো বুঝতেও পারছিল না যে কেন কি ঘটছিল। এদিকে আমাদের এজিনকে দেখানো হয় যে কিনা ওই লোকটির সাথে দেখা করতে আসে। তাকে বলে যে আপনি কি চান, আমি কি করব আপনার জন্য, আপনি আমাকে বলুন। তখন সে বলে আমি কিছু চাই না, তবে ঘটনা হচ্ছে যেই মেয়েগুলো এমন হয় তাদেরকে আমি সাহায্য করতে ভালোবাসি, এটা আমার ভালো লাগে। তুমি কতদূর যেতে চাও এটা আমি দেখতে চাই, তোমাকে আমি উপর পর্যন্ত পৌঁছে দিব। তুমি নাম্বার ওয়ান সেলিব্রিটি হবে, তোমাকে সবাই পছন্দ করবে, তুমি মুভি করবে, অনেক বড় অ্যাক্টর হবে, এটাই আমি চাই। তাই তোমাকে বিয়ে করতে হবে আমার। এদিকে এই দুইজনকে দেখানো হয় তাদের রুমের বাহিরে কেউ সিলিন্ডার ফিট করে রেখে যায়, সাথে ছিল বোম। এখানে যেও মনে মনে ভাবে এখানে তো কোনো স্মেল আসছে। যখন সে বাহিরে দেখতে যাবে তখন সে বুঝতে পারে এখানে বম ফিট করা রয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে বম ব্লাস্ট হতে যাচ্ছে। তখন সে কি করবে কিছুই বুঝতে পারে না, গ্লাসটি ভাঙার চেষ্টা করে। গ্লাস ভাঙার আগেই এখানে বিস্ফোরণ ঘটে। এখন প্রশ্ন হচ্ছিল এরা কি বাঁচবে নাকি মারা যাবে, কি হবে এদের সাথে।